একটা সময় জীবনে অগোছালো মুহূর্তগুলো ফেস করতে করতেই কিন্তু গোছানো হতে শিখেছি। জীবনে যতটা সম্ভব ততটাই কিন্তু মেনে চলা উচিত। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। আজকের বারটা হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে ঠিক সকাল 6টা কি 6:30 হবে। আর এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ। তো আজকের বারটা যেহেতু বুধবার, তাই বুধবার সকালে কিন্তু মেয়েটার কোথাও আর কি পড়া থাকে না। তো পড়া থাকে না বললে অ্যাকচুয়ালি ভুল হবে। তো একটা টিচার মানে যার কাছে আজকে পড়ে আর কি ফিজিক্স, উনি বুধবার সকালেও পড়ান আবার বিকালের দিকটাও পড়ান। তো কোনো কোনো সময় মেয়ের যখন মনে হয় যে না সকালে পড়তে যাওয়াটা উচিত, যেহেতু মঙ্গলবার মানে আগের দিনকে অনেকটা রাত্রির করে ফেরা হয়, পুরো বিকালটাই মনে করো পড়তে বসা হয় না, চলে যায় পড়তে মানে পড়তে যাওয়াতে। বাড়ির থেকে অনেকটা দূর, সেই শ্রীরামপুরে পড়তে যায়। তো বাড়ি আসতে আসতেই 10টা সাড়ে 10টা বেজে যায়। এবার বাড়ি এসে আর তখন ইচ্ছাও করে না ওর যে পড়তে বসবো বলে। আর তাছাড়াও এখন কোনো এক্সামের চাপ তো সেরকম নেই, সেই কারণে আর পড়তেও বসে না। তাই পড়াটা হয়তো কোনোভাবে কমপ্লিট হয়নি। তো ভাবলো যে ঠিক আছে রাত্রের দিকে পড়ে আসবো। তো এই হয় আর কি, বুধবার দিন সকালেও কোনো দিন পড়তে যায়, আবার বিকালেও পড়তে যায়। তো আজকে যেমন বিকালে পড়তে যাবে, তাই সকালের দিকে কোথাও পড়তে যাওয়া নেই। আর সকালের দিকটা তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছে মেয়েটা। আর কি বলতো, এখন তো ওই সকাল 5টায় উঠেই বাইরে বেরিয়ে কাজকর্ম একদম করা যাচ্ছে না, জানো তো। আর আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে, চট করে কিন্তু ঠান্ডাটাও লেগে যায়। আর এই শীতকালে শুরুতে যে ঠান্ডাটা পরে দেখবে, এটা কিন্তু মানুষের একবার যদি লেগে যায় না, এই পুরো টানা শীতটা ধরে এর ভোগান্তির শেষ নেই। মানে ওই ঠান্ডা লাগাটা থেকেই যায়। তুমি যতই ট্রিটমেন্ট করো, ওষুধ খাও না কেন, সেই ভিতরে একটা খুসখুসে কাশি, একটা ঘরে ভাব, এটা কিন্তু না মানে থেকে যায়, আমি খেয়াল করে দেখেছি। আর এদিকে ঘর ঝাড় দিতে দিতে এদিকে দেখলে দুটো জুতোর বাক্স বার করলাম। এর মধ্যে কিন্তু আমাদের ওই পামশুগুলো আছে, জানো তো, মানে পুজোর সেই সময়টা করে আর কি কেনা হয়েছিল দুটো, মেয়ের একজোড়া আমার একজোড়া। তো সেইগুলো আর কি আছে। আর এখন ওই শীতটা এখন খুব একটা গভীরভাবে পড়েনি, যখন ওই মোটামুটি আর কয়েকটা দিন যাক, যখন একটু খুব ভারী শীত পড়বে তখন আমি বার করে পরবো। এখন কিন্তু মেয়েটাকে নতুন জুতোটা বার করে দিয়েছি। যাই হোক, নিচের ঘরদোর সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পর আজকে চলে গিয়েছিলাম উপরে। আর আজকে কিন্তু নিচের ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি, আর সিঁড়ির নিচটা বাকি আছে। যেহেতু সিঁড়িটা আমার ঝাড় দেওয়া হয়নি, উপরের ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঘরগুলো ওই দিকটা ঝাড় দেওয়া হয়নি। তো সেই কারণে ভাবলাম যে সিঁড়ির নিচটা থাক, একদম উপরটা ঝাড় দিয়ে এসে সিঁড়ির নিচটা ঝাড় দিয়ে সমস্ত ধুলো একদম ঘরের বাইরে করে দেবো। তো যেটা বলছিলাম আর কি, যে এই ঠান্ডাটা শুরুতে যদি ফট করে আমাদের লেগে যায় না, সেটাই আর কি সারা মানে যতদিন শীতকাল থাকবে আর কি, ততদিন কিন্তু এটাকে বহন করে নিয়ে চলতে হবে। মানে মাঝে মাঝেই দেখবো হয়তো সর্দি লেগে যাচ্ছে, মাঝে মাঝেই দেখবো গলাটা খুসখুস করছে, কাশি হচ্ছে আর কি। তো এইটার থেকে বাঁচতে আমি কিন্তু এখন আর সকালবেলা উঠেই ওই বাইরের কাজটা করতে যাচ্ছি না। মানে আজকে তো করিনি, আজকে সকালে উঠেই কিন্তু ঘরের মোটামুটি টুকটাক যা কাজ ছিল, মানে এই ধরো জামা কাপড় একটু এলোমেলো হয়ে থাকে। আর সত্যি বলতে রাত্রির ওই 10টা সাড়ে 10টায় ফিরে তখন ওই মনে হয় না যে এলোমেলো জিনিসগুলোকে আবার গুছিয়ে রাখি। বিশ্বাস করো, ওই যে সারাদিনের ক্লান্তিটা তখন কিন্তু ঘিরে ধরে। তখন মনে হয় কখন আমি একটু ঘুমাবো বা শোবো, বিছানাটা কখন একটু বিছানায় গিয়ে একটু টান হয়ে শোবো, এটাই তখন মনে হয়। তাই কি বলতো, ওই অগোছালো জিনিসগুলো এরকমই পড়ে থাকে। সকালে উঠে সমস্তটা কিন্তু আবার গুছিয়ে জায়গায় রাখি, যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়, চট করে মানে আর কি কেউ চাইলে সেই জিনিসটা তার সামনে হাজির করতে পারি। আর এদিকে দেখো, ঘরের সমস্ত কাজকর্ম করে কিন্তু আজকে বেরিয়েছি বাইরে। মানে এখন একটু দেরি করে বেরিয়েছি, বললাম না ঠান্ডাটা ফট করে লেগে গেলে খুব কষ্ট। মানে আমার তো হয় এটা, সারা শীতটা ওই মানে ঠান্ডা লাগাটা নিয়ে আমাকে বহন করতে হবে, যতই আমি সর্দির ওষুধ খাই, যতই ট্যাবলেট খাই, যাই খাই না কেন। তো সেই কারণে আজকে একটু দেরি করেই বাইরের কাজটা করছি। এই যে দেখছো ঝাঁটফাট দিয়ে মানে জল দিয়ে আবার এটাকে ধুয়ে দিতে হবে। তো আমি বাসি জায়গা তো কোনোদিন ফেলে রাখি না, কোনো দিকে ঘরে না বাইরে, সব সময় কিন্তু ঝকঝকে করে রাখার, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো পরিপাটি ঘর কিন্তু আমরা প্রত্যেকেই পছন্দ করি, কিন্তু এটার পিছনে অনেক খাটনি হয়। আর এই খাটনির ভয়ই বলতে পারো একটা সময় কিন্তু আমি তেমন একটা খুব একটা ঘরটর গোছাতাম না। মানে গোছাতাম না বলতে যতটা প্রয়োজন ততটাই, এতটা পরিপাটিভাবে গুছিয়ে রাখবো বা এতটা পরিপাটি মানে ভাবে কাজ করব সেটাও জানতাম না। কারণ তখন সত্যি বলতে বয়সটা অনেকটা কম ছিল। তো সেই সময়ে দাঁড়িয়ে মানে
কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে আমার ভালো হবে, কোনটা করলে সংসারের মঙ্গল হবে, এই সমস্ত জিনিসগুলো না মাথার উপর দিয়ে যেত। তখন মানুষে বোঝাতো যেটা করিস না, এটা বলিস না, বা এটাই কাজটা এইভাবে করো, ওই কাজটা ওইভাবে করো, দেখবে তোমারই সুবিধা হবে। তখন আমি ভাবতাম হাতের সামনে তো জিনিসটা পেয়ে যাচ্ছি, গুছিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। বাচ্চা বয়সে বাচ্চা বুদ্ধি আর কি। আমার তো বিয়ে হয় খুবই অল্প বয়সে, মানে খুবই ছোট বয়সে আমার যেহেতু বিয়ে হয়ে গিয়েছিল, অতটাও সংসার সম্বন্ধে জ্ঞান ছিল না, অতটাও কি করলে ভালো হবে না করলে ভালো হবে সেটার সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না। একটা সময় আসার পর দেখলাম যে আমার অগোছালো ভাবটার জন্যই কিন্তু আমাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে। অগোছালো মুহূর্তগুলো ফেস করতে করতেই কিন্তু আমাকে গোছানো হতে হয়েছে। আর সব থেকে বড় কি কথা বলতো, যখন দেখতাম ঘরে হঠাৎ করে মানুষজন চলে আসছে, এলোমেলো ঘরটা হয়ে আছে, তখন কিন্তু আমার নিজেরই একটা অপ্রস্তুতি লাগতো, নিজের মধ্যে একটা গিল্টি ফিল হতো, আমি এই জায়গাটা মেসি করে রেখেছি, গুছিয়ে রাখিনি, মানুষটা এসে কি ভাবছে, বউটা মনে হয় অপরিষ্কার, এই জায়গাটা এরকম অপরিষ্কার হয়েছে। অপরিষ্কার বলতে একদম নোংরা থিক করছে তেমন নয়, একটু গোছানোর অভাব, সেটাই হতো আর কি। তো ভাবলাম যে এই জায়গাটা এরকম দেখে মানুষটা কি মনে করছে। তো সেই করতেই না আমার মধ্যে একটা অন্যরকম ভাব এসেছে, মানে যেটা পরিণত বয়সে হয়ে থাকে। আমরা সত্যি কথা বলতে অপরিণত অবস্থায় যখন থাকি, যখন বয়সটা কম থাকে, তখন কিন্তু এতটাও বুঝতে পারি না। যেমন আমার মেয়েটাকে হাজারবার বললে হয়তো একবার কাজ করে, বইয়ের জায়গাটা গোছা 10বার বলবো তবে হয়তো সে একবার গিয়ে বইয়ের জায়গাটা গোছাবে, তাও হয়তো দিনের দিন করবে না, যেদিন কোর মুড হবে সেদিনকে গোছাবে। এই হচ্ছে ব্যাপার। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর একটা কাপড় দেখলে মেলে দিচ্ছিলাম, সেটা হচ্ছে ওই মায়ের কাছে পড়ে গেছিলাম, সেই কাপড়টা ভাঁজ করে না প্রথমে ভাবলাম তুলে রাখবো, জানো তো বালিশের নিচে দিয়ে রেখেছিলাম যাতে টান মতো হয়ে থাকে। তারপরে ভাবলাম যে না, কাপড়টা তো বেশ অনেক দিনই পরা হয়েছে, আলমারিতে তুলতে গিয়ে ভাবলাম যে না, একবার করে কেচেই দিই, জানো তো, কেচে একটু ভালো করে, মানে এটা যেহেতু হ্যান্ডলুম শাড়িতে তো মার হয় না, মার দেওয়া যায় না, তবুও ভাবলাম যে হালকা একদম লাইট করে যদি একটু মার দেওয়া যায় কেমন হবে। আমি কিন্তু এই প্রথম হ্যান্ডলুম শাড়িতে মার দিয়েছি, ঠিক আছে, সাবুর মার দিয়েছি, তো সেই একদম হালকা করে মার দিয়েছি। জানি না কি, মানে ইস্ত্রি করার পর আর কি, আয়রন করার পর কি এসে দাঁড়াবে, যাই হোক দিয়েছি এখন। তো এই দেখো আজকে কিন্তু রান্নার দিকে চলে এসেছি। এখন করে নিয়েছি লাল শাকের চচ্চড়ি, আর এদিকে করে নিয়েছিলাম একটু পেঁপে দিয়ে ডাল, আর হচ্ছে তোমার আজকের মেনু হচ্ছে একটা স্পেশাল জিনিস, এটা তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না, যদি কেউ খেয়ে থাকো কমেন্টে জানাবে অবশ্যই। এটা হচ্ছে কি শাক বলো তো, এটা হচ্ছে মূলো শাক আর কি, মূলো পাতা। মনের বাপি না মূলো এনেছে, বেশ নধর বেশ বড় সুন্দর মূলো নিয়ে এসছে, তার সাথে শাকটা ছিল দেখে না, এত কচি শাকটা না ফেলতে মায়া করছিল, জানো তো, মানে ফেলে দেবো বা নষ্ট করবো এই মানসিকতাই দেখে মনে হচ্ছিল না, শাকটা এত সুন্দর ছিল। তাই সেটাকেই ভালো করে ধৈর্য ধরে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে শাকটা দিয়ে, যেমন পেঁয়াজি করে আর কি, তো সেইভাবেই আর কি, এর মধ্যে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সমস্তটা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। নিয়ে তারপর তেল গরম করে ছোট্ট পকোড়ার আকারে ভেজে নেবো। ডাল দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছিল। যখন শাকটা কাটছি আমাদের মা বলছেন যে এতটা শাক কাটছো, তুমি কি ভাজা করবে? আমি বললাম না মা, পকোড়া করবো। বললো এই তো অনেক হয়ে যাবে গো। আমি তখন ভাবছি যে না, এর মধ্যে নুন পড়লে একটু কমে যাবে। যাই হোক, মা হয়তো তখন অতটা বুঝতে পারেনি, এখন যেহেতু বয়স হয়েছে। তাই আমি আর ভাবলাম যে না, কেটেছি যখন পুরোটাই করে ফেলি, তাই করে ফেলেছি। আর মানে আমি লাস্টে দুটো পেয়েছি, জানো তো, মেয়ে আর মনের বাপি এতটাই পছন্দ করেছে পকোড়াটা, আমারই লাস্টের দিকে দেখছি দুটো ছিল। যাই হোক, এই পকোড়া ভাজার ডাল, পেঁপে দিয়ে ডাল আর লাল শাক চচ্চড়ি একদম ঝটপট রান্না, একটু সিম্পল রান্না করে নিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, কি করা হয়নি, ভিডিও আপলোড করার ছিল। তারপর দুপুরবেলা একটু মানে রেস্ট নিচ্ছিলাম আর কি যাকে বলে। তো একটু বসে থাকা, আর কিছু নয়, যেহেতু প্রার্থনার টাইমটা এখনো অনেকটা এগিয়ে গেছে, 4:30, মানে আমাকে যদি 4:45টার সময় প্রার্থনায় বসতে হয় 5:45-এ, তাহলে কিন্তু আমাকে 4:30 থেকে প্রস্তুতি নিতে হবে। আবার তার মধ্যে মনের বাপি সেই টাইমে আবার বেরোয়, তাকে চা করে দেওয়া, তাকে টিফিন দেওয়া, সমস্তটাই ওই 4:30 থেকে 4:45টার মধ্যে সারতে হয়। তারপর গিয়ে আমি প্রার্থনা করতে বসবো। প্রার্থনা করে উঠেই আবার মেয়েকে পড়তে নিয়ে যেতে হবে, যেহেতু মনের বাপি বিকালের দিকটা থাকে না, পড়তে নিয়ে যেতে হবে, তাই আবার রেডি হয়ে বেরোনো। তো তখন আর এসে বা যাওয়ার সময় আর ভিডিও করিনি, আর তোমাদের তো
শেয়ার করি যে আমি টোটো করে নিয়ে যাচ্ছি, কতই বা এক ভিডিও শেয়ার করব। যাই হোক, বাড়ি ফিরে এখন আজকে করে নিচ্ছি রাতের ডিনারের প্রস্তুতি। করে নিলাম গরম গরম রুটি, আর তার সাথে থাকছে গরম গরম তড়কা। অনেক দিন তড়কা খাওয়া হয় না জানো তো, তাই ভাবলাম আজকে একটু তড়কা করি। কারণ কি বলতো, বৃহস্পতিবার তড়কা যদি করি, বেশিরভাগ না বৃহস্পতিবার আগে করতাম, তো বৃহস্পতিবার তড়কা করলে থেকে যায়, সেটা শুক্রবার দিনকে তো আমরা কেউ খাই না। তো এই শুক্রবার দিনকে জিনিসটা আর কি ফ্রিজে থেকে যায়, আবার শনিবার খাওয়া হয় না, সেই গিয়ে রবিবার। দেখো আমরা মানি তো, তাই কিন্তু আমরা খাই না, কিন্তু অনেকেই আছে যারা এই শুক্রবার শনিবার কোনো বারব্রতেই মানে না। তো আমার মনে হয় যেমন যার যেমন সুবিধা সে কিন্তু তেমনভাবেই তার মানা উচিত। আমার শ্বশুর বাড়িতে যেহেতু এটা একদম মানে স্ট্রিক্ট যে শুক্র শনি খাওয়া হবে না, সেই কারণে আমি এটা মানার চেষ্টা করি। তো যখন যেমন তখন তেমন কিন্তু করা উচিত আমার মনে হয়। যাদের সম্ভব হয় না মানার, তারা কি করে মানবে? তো আমার যেহেতু মানতে হয়, আমাকে সম্ভব না হলেও সেটাকে সম্ভব করে নিয়ে আমাকে অন্তত শুক্রবার দিনটা তো মানতেই হয়। কারণ শুক্রবার দিনটা আমি নিজের থেকে মানি। সব থেকে বড় কথা হচ্ছে, আমার মন চায় না শুক্রবার দিন কোনো আঁশ পেঁয়াজ খাই, মাছ মাংস ডিম খাই। শুধুমাত্র ঘরে নয়, বাইরে গিয়েও, এমনকি কোনো বিয়েবাড়িতে গিয়েও, নিজের আত্মীয় স্বজনের যতই বিয়ে হোক না কেন, আমি কিন্তু সেখানে গিয়েও মাছ মাংস পেঁয়াজ রসুন খাই না, চেষ্টা করি না খাওয়ার। আমার বোনের বিয়ে হয়েছিল, সেই শুক্রবার পড়ে গিয়েছিল জানো তো রিসেপশনটা, তো সেখানে গিয়েও কিন্তু আমরা নিরামিষই খেয়েছি। মানে এটা আমরা না একদম মন থেকে মানি। শনিবারটা না মানলেও চলে, মানে মানলে মানি, না মানলে কোনো প্রয়োজনে হয়তো মানলাম না, সেটাও হয়, কিন্তু শুক্রবারটা খুব মন থেকে মানি। যাই হোক, শুক্রবার শনিবার খাওয়া হয় না, তাই মানে বুধবার রাত আজকে তাই করে নিলাম। যদি থেকে যায় বৃহস্পতিবার দিনকে খাওয়া হয়ে যাবে। তরকাটা মোটামুটি আমার রেডি, দেখলেই তো মশলাটা কষিয়ে তরকার ডাল, যেটা মুগ কড়াইটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই যে তরকার মশলাটাও দিয়ে দিয়েছি, তার সাথে দিলাম ধনেপাতা আর কাসুরি মেথি। কিন্তু আমি দিই, যতই তরকার মশলা দিই না কেন, কাসুরি মেথিটা আমি দিই, এটা কিন্তু আমার কাছে কম্পালসারি। আর এদিকে আমার তরকা কিন্তু রেডি টু সার্ভ। আর হচ্ছে তরকা মানে যখন তৈরি করছিলাম তখন কিন্তু ডিম ভাজাটা দিইনি, মানে ডিমের যে ভুজিয়াটা করেছিলাম সেটা কিন্তু দিইনি। প্রথমে কিছুটা প্লেন তরকা তুলে রেখেছিলাম, কারণ মা ডিম দিলে আবার খেতে চান না রাতের দিকে, সেই কারণে মায়ের জন্য তুলে রেখে আমাদেরটাই আর কি ডিম ভুজিয়াটা দিয়েছিলাম। তো রেডি এদিকে এক টুকরো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, রুটি, তরকা। দারুণ খাবার, শীতকালে জমজমাটি খাবার। আর তরকারিটা ছিল মানে একদম ধোয়া ওটা গরম, আর রুটিটাও ছিল একদম গরম গরম আর নরম নরম। ওহ, আজকে রাতের ডিনারটা জাস্ট কিন্তু সত্যি বলছি জমে গেছে। তো এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। তারপর দেখো আমিও আমার জন্য বেড়ে নিয়েছিলাম এক টুকরো পেঁয়াজ, তরকা, কাঁচা লঙ্কা, রুটি। ওহ, সত্যি বলছি দুর্দান্ত খাবার। তো চলো আমরা আজকে রাতের ডিনার করতে থাকি, আর আজকের ভিডিও এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজ তবে আসি, টাটা।